নমস্কার বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্ব নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চিত্রার ফোনে কারো ফোন আসে, তিলকের ফোন আসে চিত্রার ফোনে। চিত্রা বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ফোন করছো কেন? ধরা পড়ে গিয়েও তোমার শান্তি হয়নি? চিত্রা বলে। তখন তিলক বলে, তখন থেকেই তো পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু আপনার সাথে আমি এবার একটু কথা বলতে চাই। চিত্রা বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই না, কিরিট প্রবলেম এখন মিটে গেছে, সব ঝামেলা শেষ। তিলক বলে, এত সহজে কি সব শেষ হওয়া যায়? সেই ঘটনায় তো আপনিও যুক্ত ছিলেন, আমি তো এখনো সেটা কাউকে বলিনি, কিন্তু আপনি যদি দেখা না করতে আসেন তাহলে এবার কিন্তু সমস্যা হয়ে যাবে। চিত্রা বলে, এতদিন পর তোমার সাহস তো কম নয়, সাহস কম থাকলে কি আর আপনার কাজ করতাম? বলি, আশ্রমের আচার্য মশাই তো আপনাদের বাড়িতে গেছে। চিত্রা শুনে অবাক হয়, বলে, মানে তুমি এত বড় খবর কি করে পেলে? চিত্রা বলে। তখন তিলক বলে, আমি পালিয়ে গেলেও আমি জগৎব্রহ্মপুরেই লুকিয়ে আছি ম্যাডাম। গোপাল নিতে আসার সময় আপনিও চলে আসুন, বুঝলেন? না হলে কিন্তু আমাকে আবার কলকাতায় আসতে হবে। এটা শুনে চিত্রা একটু ঘাবড়ে যায়। কলকাতায় আসা তোমার দরকার নেই, আমি আসছি জগৎব্রহ্মপুরে, আর আমি না বলা অব্দি তুমি ফোন করবে না, বলে ফোনটা রেখে দেয় চিত্রা। চিত্রা বলে, বীরকে তো বলা যাবে না, কারণ কির চুরির ব্যাপারে যে আমি আছি বীর তো সেটা জানে না। বীরকে একটু ম্যানেজ করি, বীর তো আফটার অল আমারই বর, আমার কথা ঠিক বুঝে যাবে, বলে নতুন ফোন দিয়ে আটতে থাকে চিত্রা তার মাথায়। চিত্রা বরকে মানাতে থাকে, বলে যে অনেকদিন তো আমরা লং ড্রাইভে যাইনি, চলো না কথার অগ্নির সাথে আমরাও যাই। বীর বলে, না আসলে এত বড় বড় ছেলে মেয়ে থাকতে জগৎব্রহ্মপুরে আমরা গোপাল আনতে যাব? চিত্রা রেগে যায়। তারপরে কর্তা দাদুকে বলতে যায়, কর্তা দাদুকে গিয়ে বলে যে চিত্রা আর তার বর জগৎব্রহ্মপুরে যেতে চায় কথাদের সাথে। পিসিয়া বলে, আসলে তুমি গেলে না খুব ভালোই হয়, আমি বলতে চাইছিলাম কিন্তু তোমাকে বলতে একটু ভয় পাচ্ছিলাম। কর্তা দাদুও রাজি হয়ে যায়। মশাই তখন অগ্নিকে বলে, আমি কিন্তু তোমার ভরসাতেই আছি, এই বাড়িতে যখন গোপাল আসবে তখন কিন্তু তোমাকেই সেই গোপালকে নিয়ে আসতে হবে। অগ্নি বলে, কে আসবে কে যাবে জানি না, কিন্তু আমি যাব, কিন্তু আমি কিন্তু এইসব ব্যাপারে ইনভলভ হতে পারবো না। কিয়া বলে, আচ্ছা আচ্ছা হতে হবে না, বাকিটা সব কথা সামলে নেবে, কেমন? ওদিকে টিমরা সব হাসতে থাকে। কথা বলে, পাচক মশাই আপনি যেতে রাজি হয়েছেন বলে ধন্যবাদ। অগ্নি বলে, আবার থ্যাংক ইউ বলছিস? কি তুই না বলতিস যে থ্যাংক ইউ দূরের লোকদের বলতে হয়, কাছের লোকদের বলতে হয় কখনো? কথা অগ্নির দিকে তাকিয়ে থাকে। অগ্নি সেখান থেকে চলে যায়। এদিকে অগ্নি ঘরে আসে, অগ্নির পেছন পেছন কথাও আসে। অগ্নি বলে, তোকে না বন্ধু করাটাই ভুল হয়েছে আমার, তুই বন্ধু নয়, তুই ব্লুটাস। তুই এইভাবে আমাকে HOF এর সাথে হাত মিলিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছিস। তুই HOF এর স্পাই, তুই বন্ধুত্বের নামে আমাকে দিয়ে সমস্ত নিয়ম কানুন করিয়ে নিচ্ছিস। তুই স্পাই থাকবি, ওই স্পাইগিরি করে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিচ্ছি। কথা বলে, আপনার না মান্ডবীর সাথে গোপাল আনতে গেলেই ভালো হতো, বুঝতেন কেমন লাগে। আর আমি কিন্তু ভুলিনি যে আপনি আমার সমাবর্তনে না এসে মান্ডবীর সাথে নাচানাচি করতে গিয়েছিলেন, বিয়েটা না ভেস্তে দিলেই ভালো হতো, বুঝতেন মজা। উনি বলে, জানতাম জানতাম এটাই হবে, একটা কি উপকার করেছে, এবার সারা জীবন আমাকে কথা শোনাবে। খুব তো এরকম ভান করিস যেন কিছু জানিস না বুঝিস না, কিন্তু ক্যাচ ক্যাচ করে কথা শোনাতে তো আমাকে ছাড়িস না। এদিকে অগ্নি বকবক করতে থাকলে কথা হা হা করে হেসে ওঠে। অগ্নি বলে, একদম হাসবি না কিন্তু, কথা চুপে। সকালবেলা মুখে জল স্প্রে করে উঠিয়ে দিচ্ছে ঘুম থেকে, আবার রাতে এই সমস্ত কথা মানতে হচ্ছে, আর পারা যাচ্ছে না সত্যি। অগ্নি বলে। কথা বলে, এই তো আপনিই তো আচার্য মশাইকে এক্ষুনি বলে এলেন যে আপনি জগৎব্রহ্মপুর যাবেন, তার মানে আপনি কথা দিয়ে কথা রাখতে চাইছেন না? অগ্নি বলে, আমি কিন্তু কথা দিয়ে কথা রাখতে জানি, কথার খেলাপ কোনোদিনও অগ্নি করে না। কথা বলে, তার মানে আপনি মাথায় করে গোপাল আনতে যাবেন তাই তো? অগ্নি বলে, যাবো বলে চিৎকার করে ওঠে। পরে অগ্নি চলে যেতে থাকলে কথা বলে, আপনি কোথায় যাচ্ছেন? অগ্নি বলে, আমি একটু ক্যাফে যাব, ওখানে অনেকদিন ভ্লগ বানানো হয়নি। এই বলতে বলতে বলে, আরে তোকে আমি এত কৈফিয়ত কেন দিচ্ছি? কেন দিতে যাবো তোকে এত কৈফিয়ত? আমি আমার ব্যাপারটা আমি বুঝবো, তুই কে আমাকে জিজ্ঞাসা করার? ও আসলে ভাবছি সেই যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, সকাল রাতে যদি না ফিরি, আর রাতে না ফিরলে সকালে তুই মুখে স্প্রে করে কাকে ওঠাবি, তাই তো? এরপরে কথা বকবক করতে থাকলে এভি চলে যায় বিরক্ত হয়ে। এরপরে দেখা যায় অভি বেরোচ্ছে, এদিকে ঘড়িতে 11টা বেজে গেছে। ঘড়ির টাইম দেখে কথা চিৎকার করে ওঠে, বলে, এভি পাচক মশাই আপনি যাবেন না এখান থেকে। কথা ঘড়িটা দেখানোর চেষ্টা করে, কিন্তু অগ্নি কিছুতেই শুনতে চায় না, বলে, ও এবার আমাকে পিছন ডাকলি তো যাতে আমি না যেতে পারি? কথা বলে, জানেন তো একটু পরে অমৃত যোগ শুরু হবে, এই সময়টা খুব ভালো, আপনি আর খানিকক্ষণ পরে বেরোন, কেমন? অগ্নি বলে, সে কি সেফ এভিকে এখন এইসব যোগ বিয়োগ মেনে ঘর থেকে বেরোতে হবে? ইম্পসিবল, কিছুতেই নয়। পরে এভি বেরোতে থাকলে কথা কিছুতেই যেতে দেয় না, আবার দুজনের মধ্যে শুরু হয়ে যায় কাড়াকাড়ি মারামারি। এভি যাবে আর কথা কিছুতেই যেতে দেবে না। তারপর দেখা যায় কথা সুন্দরভাবে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়, কারণ ঘড়িতে 11টা 1 বেজে গেছে, অমৃত যোগ শুরু হয়ে গেছে। এভি চলে গেলে কথা ডায়েরি লিখতে বসে যায়। তার সারাদিনের ঘটা ভালো ভালো ঘটনাগুলো সে ডায়েরিতে লিখতে থাকে। আর একটু পরেই তার মনে পড়ে সেই কথা, যখন ঠাকুরের সামনে তার হলুদ ফুল নয় নীল ফুল থেকে গেছিল, তার মানে মা কিছু সংকেত দিতে চেয়েছিল, কিছু অশুভ ইঙ্গিত, সেটাই মনে পড়ে কথার। এরপরে দেখা যায় অগ্নি ক্যাফেতে গিয়ে তার ব্লগ বানাতে শুরু করে দিয়েছে। আজ এভি বানাতে চলেছে সর্ষে ইলিশ, সেটারই ব্লগ বানাচ্ছে এভি, কিন্তু তার সাথে একটা রয়েছে স্পেশাল ডিশ। সেটা কি? এরপরে এভি তার সর্ষে ইলিশ বানাতে থাকে। দেখা যায় প্রি ফোনে অ্যানির সাথে কথা বলছে কোথাও একটা যাওয়া নিয়ে। তখন সেখানে নীলাদ্রি আসে।
এসে বলে কোথাও যাওয়া হচ্ছে নাকি হ্যারির সাথে। তখন প্রি রেগে যায়, আপনাকে আমি বলেছি যে আমি হ্যারির সাথে কোথাও যাচ্ছি। অবশ্য গেলে ভালোই হতো, ওর মতো এত হ্যান্ডসাম এত ড্যাশিং ছেড়ে আর কটা হয়, সবাই তো আর আপনার মতো ভ্যাবলাচরণ নয়। নীলাদ্রি মনে মনে হাসতে থাকে। প্রি বলে কালকে আপনাকে সবাই আমাদের বাড়ি যেতে বলেছে, কারণ জন্মাষ্টমীর জন্য জগৎব্রহ্মপুরে যাওয়া হবে গোপাল আনতে, তাই আপনাকেও যেতে বলেছে। আমি আপনাকে বলে দিলাম, এবার আপনার ইচ্ছে হলে যাবেন, না ইচ্ছে হলে যাবেন না। নীলাদ্রি মনে মনে ভাবে আপনি যাবেন আর আমি যাবো না, এটা কখনো হতে পারে। নীলাদ্রি বলে আপনার সাথে কে যাবে, আমি না হ্যারি? তখন প্রি বলে আপনি কি এটা বোঝাতে চাইছেন যে আপনি আর হ্যারি এক মানুষ? নীলাদ্রি বলে না, আমি গেলে ভাল লাগবে না হ্যারি গেলে ভাল লাগবে। ঠিক সেই সময় নীলাদ্রির মা আসে, বলে যে দেখ না, ওই বাড়িতে জন্মাষ্টমী হবে তো, তাই গোপুকে নিয়ে ওই বাড়িতে যেতে বলেছে, একসাথেই সব জন্মাষ্টমী পালন হবে। নীলাদ্রি বলে ভালোই তো মা, সবাই মিলে একসঙ্গে জন্মাষ্টমী পালন করা যাবে, বলো। নীলাদ্রির মা বলে দেখেছো গোপু, যেই ছেলের কাছে নাকি তার মায়ের কথাই শেষ কথা ছিল, সেও এখন ওই দলে গিয়ে মিশে যাচ্ছে। শেষমেশ তোমাকেও ছাড়লো না, তোমাকেও ওরা ওই দলেই টানলো। খেতে ডেকে নীলাদ্রির মা চলে যায়। প্রি বলে তাড়াতাড়ি খেতে আসুন, কারণ আপনার মা তো ছেলের পাতে কিছু না দিয়ে কাউকে খেতে দেয় না, তাই জন্য তাড়াতাড়ি আসুন, আমার খুব খিদে পেয়েছে। নীলাদ্রি বলে উফ, একদিকে হ্যারি আর একদিকে গোপু, আমাকে মনে হচ্ছে এবার পার্মানেন্টলি হ্যারির মতোই চুল নিয়ে ঘুরে বেড়াতে হবে। আমার প্রিয়া ম্যাডাম তো দেখছি হ্যারির বাইরে বেরোতেই পারছেন। এরপরে দেখা যায় দাদুভাই নিচে দাঁড়িয়ে আছে আর সমস্ত টিম মেম্বাররা চলে এসেছে। দাদু তখন বলে এই তো চলে এসছে, এই যে ইন্সপেক্টর প্রত্যয় সরকার, ওরফে আমি একজন পুলিশ। এদিকে শোনো, খুব তো কায়দা মেরে বেরোচ্ছ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে একবার বলো দেখি, আমি শুনি। আমার ভরসা নেই। সেদিন কথামার কলেজে যেভাবে ড্রাম পেটাচ্ছিলে, সবাই তো দাদুর কথা শুনে হাসতে থাকে। প্রত্যয় বলে চিন্তা করো না দাদান, আমি ফোর্স বলে রেখে, ওরা ওখানে রেডি থাকবে, প্লেন ড্রেসে থাকবে আর কি, ওরা ওখানে গার্ড দিয়ে সব ব্যাপারটা দেখে রাখবে, চিন্তার কোনো কারণ নেই। দাদান বলে যাক, একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে তাহলে। অনিকেত ছোটকা সমানে হাসতে থাকে। ওদিকে দেখা যায় নীলাদ্রি আর প্রিয়া এসে পড়েছে। প্রত্যয় যেন কেন ওর ভয়ে লুকোতে চাইছে, এটাকে দাদান বলে দেয় সবকিছু দেখে শুনে নিয়ে যেও কিন্তু। অ্যাভি চলে আসে, বলে তোরা এখনো দাঁড়িয়ে আছিস, কিরে চল, বেরোতে হবে তো, আমাকে আবার একটা প্রেজেন্টেশন জমা দিতে হবে, দেরি হয়ে যাচ্ছে। গোবর দেবী কই? দাদান তখন বলে আসছে, পুজোর ঘরে আছে, একটু অপেক্ষা করা শেখাও ভালো। এভি বলে এটাকে না দেরি করা বলে না, বা অপেক্ষা করাও বলে না, এটাকে বলে পাংচুয়ালিটির অভাব। ছোটকা বলে শোন, এই সময় না ঝগড়ায় জড়াতে নেই, গোপালের ব্যাপার তো তাই। অগ্নি বলে উনি ঠাকুর ঘরে বসে থাকবেন আর আমাদেরকে নাকি অপেক্ষা করতে হবে, চল সমস্ত লাগেজগুলো তুলি, বলে সবাই বাইরে যায়। কথা ঠাকুর ঘরে প্রার্থনা করছে যাতে সবকিছু ভালোই ভালোই হয়ে যায়। দিদা বলে যাও, ভালোভাবে গিয়ে সমস্ত নিয়ম কানুন পালন করে ভালোভাবে ফিরে এসো। কথা বলে আমি কিন্তু পিসিয়ার কাছে রসুন তেল রেখে এসেছি, সাথে পাথরকুচি পাতাও রেখে এসেছি, শেক দিও কেমন, ব্যথাটা কমে যাবে। দিদা বলে আরে বাবারে বাবা, এই মেয়েকে নিয়ে আর পারি না, হবে হবে সব হবে, এখন এসো, ভালোই ভালোই বেরো। এরপরে অগ্নি একা বেরোতে থাকলে অগ্নিকে বলে যে ও তো জোরে বেরোবে, কথা এসো তাড়াতাড়ি। অগ্নির পাশে কথাকে দাঁড় করিয়ে দেয় পিসিয়া কাকিয়া, আর বলে যে এবার তোমরা জোরে বেরো। সবাই উলুধ্বনি দিতে থাকে। চিত্রার তো বারবার করে তিলকের কথাগুলোই মনে পড়ে, তিলকের এত সাহস, ও আমাকে ব্ল্যাকমেল করছে। চিত্রা ভয় পায় যে গোপাল আনতে গিয়ে কিরিট চুরির ব্যাপারে না কিছু নতুন জানতে পেরে যায় কথা আর অগ্নি। প্রিয়া সবাইকে বলে দেয় যেই গাড়িতে আমি যাবো সেই গাড়িতে যাতে ভ্যাবলাচরণ না যায়। তখন অ্যানি বলে ঠিক আছে, আমি আর তুই একসাথে বসবো। এরপরে গাড়িতে সবাই জিনিসপত্র তুলতে থাকে। কাকিয়া সবাইকে জলের বোতল দিয়ে দেয়। এদিকে দেখা যায় অনিকেত আর জুনি এক জায়গাতে জিনিসপত্র গোছাচ্ছে। এবার জুনি কোনো একটা জিনিস তুলতে গেলে অনিকেতের সাথে মাথায় ঠোকা লাগে। অনিকেত বলে আপনার কোথাও লাগেনি তো, আপনি কেন ব্যস্ত হচ্ছেন, আমি করছি তো সবকিছু। তখন সেখানে প্রত্যয় আসে, বলে এই জন্যই তার মানে প্রিয়া অ্যানিকে ওইদিকে পাঠিয়ে দিলি। অনিকেত বলে মানে? তখন প্রত্যয় বলে না না কিছু না, জল নিয়েছিস তো, খুব হিউমিলিটি ভাই। অনিকেত বলে সব নিয়েছি, তুই একটু কম কথা বল, আর গিয়ে গাড়িতে ওঠ। অনিকেত জুনিকেও বলে আপনি যান, গিয়ে উঠে বসুন। এদিকে চিত্রা বীরকে বলতে থাকে যে আমি কথা আর ওর বোনকে এই বাড়ি থেকে তাড়াতে চাই, আমার আর ভালো লাগছে না। এদিকে দেখা যায় ঋতু এসছে, অনেক দেরি হয়ে গেছে, বলে আর বলিস না, ট্রেনে এত ভিড় যে আমার আসতেই দেরি হয়ে গেল। তখন প্রত্যয় বলে আগে বললেন না, আমি তাহলে জিপ পাঠিয়ে দিতাম। অনিকেত এসে তখন বলে ডাইরেক্ট জিপ পাঠিয়ে দিতিস? নিয়ে আসে, বলে তোরা কি শুরু করেছিস বলতো, প্লিজ গাড়িতে ওঠ না, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার বেরোতে হবে। কথা আর অগ্নি বসে পড়ে গাড়িতে, কথা সিট বেল্ট আটকাচ্ছে। তখন ছোটকা আসে, বলে কথা চিন্তা করো না, এখন তোমার সিট বেল্ট আটকে দিচ্ছে, পরে গোপালেরও সিট বেল্ট আটকে দিবে। কথা আর অগ্নি লজ্জা পেয়ে যায়। কথা বলে ছোটকা তুই কি থাকবি এখানে, তোকে কিন্তু ছেড়ে চলে যাবো। এদিকে নীলাদ্রি দাঁড়িয়ে আছে। ছোটকা বলে এ কি, তুমি গাড়িতে ওঠো? নীলাদ্রি বলে কোন গাড়িতে উঠবো সেটাই তো বুঝে পাচ্ছি না। ছোটকা বলে আমি বুঝতে পারছি তোমার রেডিও দিদিমণি গাড়িতে উঠতে ইচ্ছে করছে, কিন্তু এখনই তুমি কিছু করতে যেও না, আস্তে আস্তে ভাব হবে, এবার চলো গাড়িতে ওঠো। তখন নীলাদ্রি আবার বলে সত্যি কি কোনোদিনও ভাব হবে? এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্ব নিয়ে।